Welcome students. Today we are going to discuss a short poem by Langston Hughes. He is an Afro-American writer. So let's go to the poem. The Negro speak of rivers. The Negro speak of rivers. You know what is meant by Negro? Negro are actually black African peoples who are used to be slaves by European countries and American countries. In the past, humans were bought and sold in market just like cattle. Later, the human trade was banned, but in past years they were bought and sold. So African black people were sold in European and American countries. So these African people were called Negro. So black African people are actually Negro. Here Langston Eustace, he is also an African, but he lives in America. So he is an Afro-American writer. Okay, and his origin is Africa. The Negro speak of rivers মানে হচ্ছে একজন নিগ্রো সে নদীর কথা বলছে নদীর কথা বলছে একজন নিগ্রো এখানে নদী বলতে অবশ্যই সাধারণত দুটোইকে বোঝানো হচ্ছে একটা হচ্ছে নদী আর একটা হচ্ছে ইতিহাস নদী যেমন প্রবাহিত হয়ে যায় ইতিহাস এরকম প্রবাহিত হচ্ছে তো এখানে নিগ্রো স্পিক অফ রিভার্স বলতে নিগ্রো বলছে নদীর কথা আবার বলছে ইতিহাসের কথা দুটোকে বোঝানো হচ্ছে বেশি করে অবশ্যই ইতিহাসটাকে বোঝাচ্ছে দেখা যাক কি বলছে ল্যাংস্টন হিউজেস সবসময় মনে রাখতে হবে ইনি একজন আফ্রিকান আমেরিকান রাইটার দেখো I have known প্রথমে হচ্ছে I have known rivers. Yes. I have known rivers ancient as world and older than the flow of human blood in human veins. তাহলে আমি জানি নদী আমি জানি নদীদের রিভার্স একটা নদী নয় অনেকগুলো নদীর কথা বলা হচ্ছে আই হ্যাভ নোন রিভার্স আমি অনেক নদী সম্পর্কে জেনেছি বা জানি বা অনেক নদী সম্পর্কে আমার জ্ঞান আছে নলেজ আছে আই হ্যাভ নোন রিভার্স অ্যান্সিয়েন্ট অ্যাজ দ্য ওয়ার্ল্ড and other than and older than flow of human blood in human veins আমি নদীতে জানি অ্যান্সিয়েন্ট অর্থাৎ প্রাচীন কাল থেকে অ্যাজ ওয়ার্ল্ড যেরকম হয় পৃথিবী আমরা জানি অনেক প্রাচীন কেননা পৃথিবীর যদি আমরা সৃষ্টির ইতিহাস দেখি তাহলে বৈজ্ঞানিক সম্মত যে ইতিহাস এখানে বলছে যে পৃথিবী প্রথমত একটা জ্বলন্ত পিণ্ড ছিল আগুনের পিণ্ড ছিল সেই জ্বলন্ত আগুনের পিণ্ড আস্তে আস্তে আগুনটা নিভে তারপরে কোটি কোটি বছর ধরে সেই উত্তপ্ত পৃথিবী শীতল হয় তারপরে সেখানে জল এসব উৎপন্ন হয় তারপরে সেখানে গাছপালা একসিক প্রাণী এগুলো উৎপন্ন হয় তারপরে সেখানে জীবন আসে তারপরে আস্তে আস্তে বিবর্তনের ধারা অনুযায়ী মানুষের সৃষ্টি হয় তাহলে এরকম হয় যে আমরা দেখি তাহলে পৃথিবীর ইতিহাস এটা অত্যন্ত প্রাচীন তো এখানে কি বলছে আই হ্যাভ নোন রিভার্স অ্যান্সিয়েন্ট অ্যাজ দ্য ওয়ার্ল্ড আমি ইতিহাস জানি রিভার বলতে ইতিহাস জানি অ্যাজ দ্য ওয়ার্ল্ড যেরকম ভাবে পৃথিবীটা পুরনো সেরকম ভাবে ইতিহাস পুরনো সেই পুরনো ইতিহাস আমি জানি এখানে ইতিহাস বলতে আফ্রিকার ইতিহাস তার নিজের যে রেস বা জাতি বা নেগ্রো সম্প্রদায়ের যে ইতিহাস সেই ইতিহাসের উপরে উনি বেশি জোর দিয়েছেন ঠিক আছে and older than the flow of human blood in human veins তাহলে আমরা যদি দেখি তাহলে ইতিহাস পৃথিবীর যে ইতিহাস সেটা কিন্তু মানুষের শরীরে যে রক্ত প্রবাহিত হয় তার ইতিহাসের থেকেও প্রাচীন অবশ্যই প্রাচীন কারণ কি মানুষ অনেক পরে সৃষ্টি হয়েছে পৃথিবীতে যখন পৃথিবীতে প্রাণীর উপযুক্ত পরিবেশ তৈরি হয় তখনই কেবলমাত্র পৃথিবীতে মানুষ আসতে পারে বা বাস করতে পারে এবং মানুষের শরীরে রক্ত প্রবাহিত হয় তাহলে মানুষের শরীরে রক্ত প্রবাহের
থেকেও বেশি প্রাচীন হলো নদীর ইতিহাস, পৃথিবীর ইতিহাস। কেননা নদী, পর্বত, নালা, সমুদ্র, গাছপালা এগুলো সবই মানুষের আগে সৃষ্টি হয়। তাই এখানে লেখক বলছে নোন রিভার্স, মানে উনি কেবলমাত্র রিভার্সের কথা বলছেন না, উনি হিস্ট্রির কথা বলছেন। তাহলে কোন হিস্ট্রির কথা বলছেন? প্রাচীন ইতিহাসের কথা বলছেন। প্রাচীন ইতিহাস বলতে কোন প্রাচীন ইতিহাস? তিনি নিশ্চয় কোটি কোটি বছর আগে ছিলেন না যখন পৃথিবী গরম ছিল। তাহলে কোন ইতিহাসের কথা বলছেন উনি? উনি বলছেন আফ্রিকার যে কালো মাউসের ইতিহাস, সেই ইতিহাসের কথা। তাহলে আই নোন রিভার অ্যান্সিয়ান বলতে উনি অ্যান্সিয়ান আফ্রিকান কালচার, অ্যান্সিয়ান আফ্রিকান রেস, আফ্রিকার ইতিহাস যেটা অনেক পুরনো, অনেক প্রাচীন, সেই সম্পর্কে উনি বলছেন। বুঝা ব্যাপারটা? আচ্ছা। মাই সোল হ্যাজ গ্রোন ডিপ লাইক দ্য রিভার্স, আমার আত্মা ও হৃদয়ও কিন্তু নদীর মতো গভীর। অর্থাৎ নদী তার জলস্রোত, তার গভীরতা যেমন আছে, সেই রকম ভাবে লেখকের মধ্যে ইতিহাসের গভীরতা আছে। অর্থাৎ প্রাচীন ইতিহাসের যে নলেজ, ইউরোপ না, এশিয়া, আফ্রিকার কালো মাউসের যে প্রাচীন ইতিহাস, সেগুলো ততটাই গভীরভাবে তার মধ্যে আছে, ততটাই তার মধ্যে প্রাচীন এক্সপেরিয়েন্স, প্রাচীন অভিজ্ঞতা, অতীত অভিজ্ঞতা সেগুলো আছে। আই বাথ ইন ইউরোফিটিস when dawn were young. ইউরোফিটিস একটা নদীর নাম, যেটা প্রবাহিত হচ্ছে সম্ভবত আফ্রিকায় পুরো একটা কান্ট্রি দিয়ে। তো ইউরোফিটিস যখন প্রবাহিত হতে আরম্ভ করে, তখন সেই নদীর পাড়ে সভ্যতা গড়ে ওঠে। তাহলে সেই সভ্যতা ছিল প্রাচীনতম সভ্যতা। ইউরোফিটিস নদীর তীরে গড়ে ওঠা সভ্যতা সব থেকে প্রাচীনতম। তাহলে সেই প্রাচীনতম সময় থেকে, এখানে প্রাচীনতম সময় বলতে আফ্রিকার প্রাচীনতম সময়কে উনি বলছেন, যদিও তিনি যে পৃথিবীর প্রাচীন সভ্যতার উনি উদাহরণ দিচ্ছেন। যাই হোক, আই বিউল্ড মাই হার্ট নিয়ার দ্য কঙ্গো। কঙ্গো আরো একটা নদীর নাম, যে নদীটা আফ্রিকাতে প্রবাহিত হচ্ছে। অ্যান্ড ইট লাল্ড মি টু স্লিপ, এবং সেই নদীর স্রোত আমাকে ঘুম পাড়িয়ে দেয়। অর্থাৎ প্রাচীনকালে আফ্রিকার মাউসে যে ন্যাচারাল তোমার লাইফস্টাইল, ন্যাচারাল লিভিং, সেই সম্পর্কে উনি বলছেন। নদী প্রবাহিত হয়, নদীর পাড়ে মানুষের ঘর বাড়ি গড়ে ওঠে, সেই ঘর বাড়িতে মানুষ শান্তিতে সুখে বাস করত। আর নদী হচ্ছে সভ্যতার সৃষ্টির কারণ। যেখানে যেখানে সভ্যতা গড়ে উঠেছিল, সেই সভ্যতাগুলো সবই দেখবো আমরা নদীর পাড়ে ঘটেছিল। কারণ কি? এত সেই সভ্যতাকে যে পানীয় জলের বলো ব্যবস্থা, তার জন্য জল চাই, চাষাবাদের জন্য জল চাই, তারপরে ব্যবসা বাণিজ্যের জন্য জল চাই। প্রাচীনকালে ব্যবসা বাণিজ্য সাধারণত নদী পথে করা হতো, সমুদ্র পথে করা হতো। সেরকম যানবাহন, গাড়ি ঘোড়া কিছু ছিল না। নদী কিন্তু একটা মিনস অফ ট্রান্সপোর্ট ছিল। বিশেষ করে ব্যবসার জন্য এটা একটা মূল্যবান একটা পথ ছিল। তাহলে কি বলছে? কঙ্গো নদীর তীরে আমার ঘর ছিল, বিল্ড করেছিলাম, এবং সেই নদীর পাড়ে নদীর প্রবাহের ধ্বনিতে আমার ঘুম আসতো। I looked upon Nile and raised the pyramid above it. I looked above Nile. লাইন মানে নীল নদী, অর্থাৎ যেটা মিশরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। অবশ্যই আবাসে আফ্রিকা মহাদেশ, আফ্রিকা মহাদেশের নীল নদী প্রবাহিত হয়েছে। সেই নীল নদীর পাড়ে আবার আমি কি করেছিলাম? আমি পিরামিড তৈরি করেছিলাম। দেখো, আই লুকড আপন নাইল অ্যান্ড রেজ পিরামিড অ্যাবভ ইট। এখানে আই মানে কেবলমাত্র লেখক আই নয়, লেখকের মতো যারা আফ্রিকানস, যারা অতীতকালে ছিলেন, তাদের কথা বলা হয়েছে। ইনি বর্তমানে আছেন, ইনি কিন্তু পিরামিড তৈরি করেননি, বা ইনার সময় লোকরা পিরামিড তৈরি করছেন না। পিরামিড তৈরি হচ্ছে হাজার হাজার বছর আগে। কিন্তু সেই হাজার হাজার বছর আগে যারা লোকেরা, তারা অন্য কেউ নয়, তারা হচ্ছে আফ্রিকানস, আফ্রিকার বাসিন্দা। তাহলে তিনি এখানে আই বলতে নিজের আফ্রিকান নিগ্রো পিপলদের কথা বলা হচ্ছে, যারা কিন্তু পিরামিডের মতো আশ্চর্য যে স্মৃতিস্তম্ভ সেগুলোকে তৈরি করেছেন। একটা বিশাল ইঞ্জিনিয়ারিং। আজকালকার যুগে কিন্তু একটা পিরামিড তৈরি করা কোনো সাধারণ ব্যাপার নয়। কোনো ইঞ্জিনিয়ার সেগুলো হয়তো ততটা নিখুঁতভাবে করতে পারবে না, যতটা নিখুঁতভাবে প্রাচীনকালের মিশরীয়রা বা আফ্রিকান পিপলরা, নিগ্রোরা তৈরি করতে পারতেন। তাহলে তিনি তার যে প্রাচীন ইতিহাস, তার উপরেও তিনি গর্ব প্রকাশ করছেন। I heard
the singing of Mississippi when the Abe Lincoln went down to New Orleans. And I have seen its muddy bosom turn all golden in the sunset. খুব সুন্দর লাইন, এটা কি বলছে? লাইনটা খুব বোঝা যাচ্ছে। I heard the singing of Mississippi. দেখো এতগুলো যে নদীর কথা আগে বলা হলো সেগুলো কিন্তু সবই আফ্রিকার নদী, কিন্তু এই যে নদী মিসিসিপি সেটা কিন্তু আমেরিকার নদী। তাহলে এখন আমেরিকার কথা কেন বলছেন? আমরা জানি এই যে লেখক ল্যাংস্টন হিউজেস উনি মূলত আফ্রিকার, কিন্তু বর্তমানে থাকেন উনি আমেরিকাতে। তাহলে আফ্রিকার প্রাচীন ইতিহাস সম্পর্কে তিনি যেমন বলছেন তেমনি আর বর্তমানে আমেরিকাতে যে ডেভেলপমেন্ট সেটা সম্পর্কেও বলছে। কি বলছে দেখো, আই হার্ড দ্য সিঙ্গিং অফ মিসিসিপি। মিসিসিপি নদীর গান, গান মানে অবশ্যই নদীর প্রবাহের জলস্রোতের ধ্বনির কথা। আবার এটাও হতে পারে যে বর্তমান সময়ের যে প্রোগ্রেস সেটা। তো সেখানে কি হচ্ছে, ওয়েন অ্যাবে লিঙ্কন, অ্যাবে লিঙ্কন বলতে অ্যাব্রাহাম লিঙ্কনকে বোঝানো হচ্ছে। অ্যাব্রাহাম লিঙ্কন একজন আমেরিকান প্রেসিডেন্ট ছিলেন এবং উনি অনেক অগ্রগতি করেছিলেন, অনেক ডেভেলপমেন্টাল স্টেপ নিয়েছিলেন। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ স্মরণীয় স্টেপ হচ্ছে অ্যাবলিশন অফ স্লেভ ট্রেড, অর্থাৎ মানব যে ক্রয় বিক্রয় সেটাকে তিনি নিষিদ্ধ করেছিলেন। তো যেহেতু উনি নিগ্রো, উনি আফ্রিকার, তো উনার কাছে তো এটা অবশ্যই একটা ওয়েলকাম স্টেপ, একটা ভালো পদক্ষেপ। সে কারণে তিনি বলছেন আই হ্যাভ সিন ইটস মাডি বসন। মাডি বসন মানে কি, কাদা ঘোলা জল যেটা নিচে ছিল সেটা যেন সানসেটে চকচক করছে, গোল্ডেন হচ্ছে। অর্থাৎ কি, প্রাচীনকালে তাদের অবস্থা খারাপ ছিল, কিন্তু বর্তমানে সময়ে তাদের অবস্থা ভালো হচ্ছে। গোল্ডেন হয়ে যাওয়া মানে ভালো হওয়ার একটা সংকেত। যেহেতু আফ্রিকানসরা আগে ট্রেড স্লেভের মাধ্যমে স্লেভ হয়ে বিক্রি হয়ে যেতে পারতো, এখন তারা আর বিক্রি হতে পারবে না, তাদেরকে নিয়ে কারবার করা যাবে না। তাহলে এখানে দেখা যাচ্ছে যে তাদের একটা মান সম্মান এগুলো কিন্তু বাড়ছে। সে কারণে বলছে যে নদীর ঘোলা জল আমি দেখেছি মিসিসিপির, সেই ঘোলা জলকে আবার সোনালি হতে দেখেছি সূর্যের কিরণে। তাহলে ওই যে আইন পাস হওয়া, যেখানে স্লেভ ট্রেডকে বন্ধ করা হয়েছে, সেটাকে সূর্যের কিরণে সোনালি রঙের সঙ্গে তুলনা করা হয়েছে। সূর্যের কিরণে নদীর কাদা জল সোনালি রং হয়ে গেছে, এমনটা উনি কল্পনা করছেন। I have known rivers, ancient dusky rivers. আমি জানি নদীদের সম্পর্কে, যে নদীগুলো মূলত আফ্রিকার নদী, যেমন অ্যান্সিয়েন্ট ডাস্কি রিভার বলা হয়েছে। প্রাচীনের ডাস্কি, ডাস্কি কেন না, তো আফ্রিকানসদের ইতিহাস যেমন কালো ধূসর, আফ্রিকানসরা যেমন কালো, সেই জন্য এটাকে ডাস্কি রিভার বলা হয়েছে। অর্থাৎ আফ্রিকার মানুষদের অতীত ইতিহাস খুবই কালো, খুবই কালো বলতে খুবই দুঃসহ, খুবই দুর্বেদনা, খুবই বেদনাযুক্ত, খুবই খারাপ, খুবই তোমার কি বলবো, যেটাকে বলা হয় ব্ল্যাক হিস্ট্রি। অর্থাৎ তাদের অনেক সংঘর্ষ, অনেক সংগ্রাম, অনেক রক্তক্ষরণ, অনেক অত্যাচার এগুলো কিন্তু সহ্য করতে হচ্ছে। সে কারণে সেই ইতিহাসটা হচ্ছে ডাস্কি বা ডার্ক হিস্ট্রি। সে কারণে রিভার্স গুলোকেও ডার্ক বলা হচ্ছে, ডাস্কি রিভার্স, কালো রিভার। কালো এই কারণে আফ্রিকার লোকরা কালো, এবং তাদের যে অতীত ইতিহাস সেটাও কিন্তু অত্যন্ত খারাপ, কালো, সে কারণে ডাস্কি রিভার বলা হয়েছে। মাই সোল হ্যাজ গ্রোন ডিপ লাইক রিভার্স। কি বলছে, মাই সোল হ্যাজ গ্রোন ডিপ লাইক রিভার্স। আমার আত্মাও কিন্তু গভীর হয়ে গেছে নদীর মতো। মাই সোল হ্যাজ গ্রোন ডিপ লাইক রিভার্স। যেমন রিভার গভীর, রিভারের একটা গভীরতা আছে, নদীর একটা গভীরতা আছে, সেরকম আমারও একটা গভীরতা আছে। কারণ কি, রিভার বলতে এখানে ইতিহাসকে বোঝানো হচ্ছে। ইতিহাসের অভিজ্ঞতা আমার হৃদয় পরিপূর্ণ, ইতিহাসের অভিজ্ঞতাই আমার হৃদয় পরিপূর্ণ। সে কারণে বলা হচ্ছে মাই সোল, যেরকম ভাবে রিভার গভীর, সেরকম হৃদয় ও গভীর হয়ে গেছে। কিভাবে গভীর হয়েছে? উইথ দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য পাস্ট হিস্ট্রি, এক্সপিরিয়েন্স অফ দ্য পাস্ট হিস্ট্রি অফ আফ্রিকান স্ট্রাগল, স্পেশালি দ্য স্ট্রাগল অফ নেগ্রো পিপল। তো এই হলো আমাদের ছোট্ট একটা কবিতা, ল্যাংস্টন হিউজেসের দ্য নেগ্রো স্পিক্স অফ রিভার্স। If you have any question, you can put it before me. I will try to explain it once again.